বর্তমান সরকারের ৩ বছর পূর্তিতে সারা দেশে আওয়ামী লীগের গণতন্ত্র রক্ষা দিবস পালন, নাশকতাকারীদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারি। পাঁচই জানুয়ারির কর্মসূচি ঘিরে বরিশালে বিএনপি কার্যালয়ে হামলা, সরকারি দলকে দায়ী করল বিএনপি, আওয়ামী লীগ বলছে অভ্যন্তরীণ কোন্দল। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন চতুর্থবারের মতো পেছাল, পরবর্তী তারিখ 12 জানুয়ারি। পরিকল্পিতভাবে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের প্রতি পরামর্শ প্রধানমন্ত্রীর, বললেন শিল্পাঞ্চল গড়ে তোলার পাশাপাশি রক্ষা করতে হবে কৃষি জমি। এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন হরিপুর ইউপি চেয়ারম্যান আঁখি গ্রেফতার। প্রবাসী সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। বর্তমান সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সারা দেশে গণতন্ত্র রক্ষা দিবস পালন করেছে আওয়ামী লীগ। এর অংশ হিসেবে রাজধানীতে দুটি আলাদা সমাবেশ থেকে নাশকতাকারীদের কঠোর হাতে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেন আওয়ামী লীগ নেতারা। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি বিভিন্ন ধরনের চক্রান্ত করছে বলে মন্তব্য করেন তারা। রাজধানীর ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দলের শীর্ষ নেতারা বলেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রয়োজন হবে না, নির্বাচন ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই বলেও মন্তব্য করেন তারা। মনে করেন যে বাংলাদেশের সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে সাজোয়া গাড়িতে নিয়ে আপনার হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেবেন, এটা কোনোদিনই হবে না, কোনোদিনই পৃথিবীতে হয় নাই। নির্বাচনে একমাত্র সরকার পরিবর্তনের হাতিয়ার। গণতন্ত্রের মাধ্যমে বাংলার মানুষ আপনি শুধু না, ওই জামাত শিবিরের নাশকতার জবাব অবশ্যই দিচ্ছে এবং দেবে। আপনারা এই দেশের মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় জনগণকে বিভ্রান্ত না করতে বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান দলের নেতারা। 15 সালে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষগুলিকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে, মা বোনদের শিশু নারীদের হত্যা করেছে, দোকানীদের হত্যা করেছে। আবার সেই মাতোয়ারা তারা প্রস্ফুট করতে চায়। এই দেশে আর কোনো গণহত্যা করতে দেওয়া হবে না। এই দেশের অগ্রগতি অগ্রযাত্রাকে আর ব্যাহত করতে দেওয়া হবে না। বিএনপিতে যতই ভুল করুক, তারা আর ওই সন্ত্রাসের পথে যাবে না, নাশকতার পথে যাবে না। যদি যায় তাদেরকে চরম মূল্য দিতে হবে। 2019 সালের জাতীয় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার আবারও দেশ পরিচালনা করবে বলেও মন্তব্য করেন তারা। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। আগামীতে বিএনপি নির্বাচনে অংশ না নিলেও নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে 10 জানুয়ারির সমাবেশের প্রস্তুতি সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপির মুখে গণতন্ত্রের কথা বলে গোপনে ষড়যন্ত্র করে। আজকে গণতন্ত্রের বিজয় দিবস। বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে ভুল করলে বাংলাদেশের গণতন্ত্র কি থেমে থাকবে? তারা ভুল করে আজকে সেই ভুলের খেসারত তারা দিচ্ছে। সেজন্য বাংলাদেশের জনগণকে তারা কষ্ট দিতে পারে না। বিরোধী মতকে ভয় পায় বলেই সরকার বিএনপির কর্মসূচি বানচাল করেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। অভিযোগ করেন, আগামী নির্বাচনের ফলকে নিজেদের পক্ষে নিতে এখন থেকেই ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। এছাড়া 5 জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস দাবি করে দিনটি পালনে 7 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে অনুমতি চাওয়া হয়েছে বলে জানান তিনি। আওয়ামী লীগ আসলেই তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মসূচি পালন করতে বাধা দেয় শুধু না, তাদের মধ্যে তারা সেটাকে বানচাল করে দেওয়ার জন্য
তারা সবসময় উদ্যোগ গ্রহণ করে। যে নির্বাচনকে নিয়ন্ত্রণ করবার জন্য তারা এখন থেকেই পরিকল্পনা করছেন। আওয়ামী লীগের নেতৃত্বে কখনোই কোনো সুষ্ঠু নির্বাচন হয় না। তারা সংঘাতের দিকে নিয়ে যেতে চায়, আমি বলেছি সেটা, কিন্তু আমরা মনে করি যে আমরা সংঘাত এড়িয়ে আমরা গণতান্ত্রিক পথেই আমরা নির্বাচন চাই। 5 জানুয়ারির কর্মসূচিকে ঘিরে বরিশালে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 20 জন। বিএনপির অভিযোগ আওয়ামী লীগই এ হামলা চালিয়েছে, আর আওয়ামী লীগ নেতারা বলছেন বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে এই সংঘর্ষ। অন্যদিকে পুলিশ বলছে বিএনপির উস্কানিমূলক আচরণ থেকে এই সংঘর্ষ শুরু হয়। সকালে 5 জানুয়ারির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি নেতাকর্মীরা নগরীর সদর রোড কার্যালয়ে অবস্থান নেন। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের উপর অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। এ সময় পুলিশের বাধায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও কার্যালয়ের বাইরে অবস্থান নেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে কার্যালয়ের ভেতরে বিএনপি নেতাকর্মীরা বেশ কিছুক্ষণ অবরুদ্ধ থাকেন। বিএনপি অফিসের সামনে এভাবে পুলিশ আর লোকজন নিয়ে করা, এটা তো আসলে স্বৈরতান্ত্রিক মনোভাবের প্রকাশ। গণতন্ত্র হত্যা দিবস আমরা পালন করতে যেতেছিলাম, সেই মুহূর্তে আমাদের উপরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের হামলা করলো। পরে দুপুরে কার্যালয় থেকে বের হওয়ার সময় আরেক দফা হামলার শিকার হন বিএনপি নেতা মুজিবুর রহমান সরোয়ার। তবে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে বরং বিএনপির অন্তর্কোন্দলের কারণেই সংঘর্ষ হয়েছে বলে দাবি করে আওয়ামী লীগ। এটা সম্পূর্ণ সে মিথ্যা তথ্য বা ভুল তথ্য দিয়েছে। ওখানে ছাত্রলীগ আওয়ামী লীগ কেউই যায় না। তাদের জেলা ও মহানগর রাজনীতিতে তাদের দ্বিধা বিভক্ততা আছে, তাদের রাজনীতিতে গ্রুপিং আছে। সেই গ্রুপিং এর একটা অন্তদ্বন্দ্বে তারা নাকি ওখানে বসে কি করেছে আমরা পুলিশের কাছ থেকে শুনেছি যে তারা নিজেরা হাতাহাতি করেছে। যদিও পুলিশ বলছে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে আগে থেকেই বিরাজ করছিল উত্তেজনা। এই অবস্থায় বিএনপির উস্কানির কারণেই সংঘর্ষ বেঁধে যায়। বিএনপি এখানে উস্কানিমূলক আচরণ করেছে। বিএনপির অফিসের সামনে থেকে একটি বোতল ছুঁড়ে মারা হয়েছে, যার ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা উত্তেজিত হয়ে গিয়েছে। এর ফলে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে আমরা সবাই মিলে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে এনেছি। 5 জানুয়ারি উপলক্ষে রাজধানী বাদে সারা দেশে আলাদাভাবে কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও বিএনপি। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। দুর্নীতির 2 মামলায় বেগম জিয়ার আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য প্রদানের তারিখ পিছিয়ে গেল 1 সপ্তাহের জন্য। এ নিয়ে বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের তর্ক বিতর্ক ও যুক্তিতর্কে বৃহস্পতিবার সরগরম ছিল আদালত। সময় পেছানোয় দুদকের আইনজীবীরা মামলার কার্যক্রম বিলম্বিত করার অভিযোগ তুললেও বিষয়টিকে যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি করেছেন বেগম জিয়ার আইনজীবীরা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি দিতে বৃহস্পতিবার সকালে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুরুতেই এ মামলা সংক্রান্ত একটি আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকায় এদিনের মতো কার্যক্রম মুলতবি রাখার আবেদন করেন তার আইনজীবীরা। এ নিয়ে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামী 12 জানুয়ারি মামলাটির পরবর্তী দিন নির্ধারণ করেন আদালত। মামলার কার্যক্রমকে বিলম্বিত করা, মামলার কার্যক্রমকে আরো কিছু দূর টেনে নিয়ে যাওয়া যায় কিনা সেই সম্পর্কে এই সমস্ত কার্যক্রমগুলি করা হচ্ছে, বিচার হচ্ছে এবং ওনার প্রতি মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। সেটা আমরা কোর্টে উপস্থাপন করেছি, বলেছি তাকে পার্সোনালি হিমুলেট করা হচ্ছে আজকের ডেটে এবং সারাদিন তাকে কোর্টে আটকিয়ে। পরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাতেও বেগম জিয়াকে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখতে বলেন আদালত। কিন্তু সাক্ষী তালিকায় নাম থাকার পরও দুদকের এক কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ না করার বিরোধিতা করেন তার আইনজীবীরা। পরে এই মামলার পরবর্তী তারিখও 12 জানুয়ারি নির্ধারণ করে ওই দিন বাদ পড়া সাক্ষীর সাক্ষ্য গ্রহণের নির্দেশ দেন আদালত। প্রথম তদন্তকারী কর্মকর্তা নুন মোহাম্মদ সাহেব সাক্ষী দিয়েছেন কোনো অপরাধ সংঘটিত হয়নি বেগম খালেদার দ্বারা। দুদক স্বীকৃতভাবে এই দুদকের কর্মকর্তাকে সাক্ষী হিসেবে তাকে উপস্থাপন করে নাই। প্রসিকিউশনের সাক্ষী, আমাদের সাক্ষী, আমরা কাকে সাক্ষী দিব এবং কাকে দিব না সেটা হলো প্রসিকিউশনের ম্যাটার। আমরা এটা খুবই আশ্চর্য হয়েছে। আইনের বিধান মোতাবেক আমরা বলেছি এটাকে মামলার সিদ্ধান্তের জন্য কোনো প্রয়োজন নেই। বেগম জিয়ার হাজিরাকে কেন্দ্র করে আদালত চত্বর ও আশপাশের এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বকশীবাজার এলাকায় সকাল থেকেই ভিড় করেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে, ডিএনসিসি মার্কেটের ভেতর থেকে এখনো বের হচ্ছে ধোঁয়া, চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। আগুনের ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, বললেন মেয়র আনিসুল।
পরিকল্পিতভাবে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের পঞ্চম সভায় তিনি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিল্পাঞ্চল গড়ে তোলার পাশাপাশি কৃষি জমিকেও রক্ষা করতে হবে। 16 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা দিতে হবে। সেজন্য একদিকে যেমন কৃষি জমি রক্ষা করা, অপরদিকে আমার শিল্পায়ন যেন ঘরে তার ব্যবস্থা করা। সেদিকে লক্ষ্য রেখেই আমাদের যে সিদ্ধান্ত সেটা হলো আমরা নিয়েছি যে আমরা সমগ্র বাংলাদেশ ব্যাপী বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলব, যেখানে দেশি বিদেশি সব ধরনের বিনিয়োগ আসবে, সেটা আসার সুযোগ হবে, কিন্তু সুনির্দিষ্ট জায়গায় বিনিয়োগ করতে হবে, যত্রতত্র না। যত্রতত্র করে আমাদের পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়, আর তাছাড়া মানে কেটে কোথায় কি করছে তার কোনো ঠিক নেই। সেটা মাথায় রেখেই আমাদের এই উদ্যোগটা নেওয়া যে আমরা আমাদের সমগ্র বাংলাদেশকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে নিয়ে যাওয়া। জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করে শঙ্কামুক্ত নগরী করার প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই অঙ্গীকার করেন তিনি। রাজনৈতিক সংকটের ঊর্ধ্বে উঠে নারায়ণগঞ্জের উন্নয়নে সব মহলের সহযোগিতাও কামনা করেন মেয়র আইভী। সিটি কর্পোরেশন নির্বাচনের ফল ঘোষণার পর নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে শপথ পাঠের বিধি অনুযায়ী নির্বাচনের 2 সপ্তাহের মাথায় এসে শপথ নিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলররা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা 10:30টায় দ্বিতীয় মেয়াদে নির্বাচিত নারায়ণগঞ্জের সিটি মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। একই সাথে সিটি কর্পোরেশনের সংরক্ষিত 9 জন সহ কাউন্সিলরদেরও শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভী। উন্নয়নকে প্রাধান্য দিয়ে নারায়ণগঞ্জকে স্বস্তির নগরী হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি। নারায়ণগঞ্জের মানুষ যেভাবে চাবে নারায়ণগঞ্জকে সাজাতে, আমি সেভাবেই সাজানোর চেষ্টা করব। নারায়ণগঞ্জের মানুষ কোনো শঙ্কা চায় না, কোনো ভয় চায় না, তারা শান্তি চায় এবং সেই শান্তিতে রাখার জন্য মানুষকে আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না এবং এটাও ভবিষ্যতে এই ধরনের চেষ্টা অবশ্যই থাকবে। নগরীর উন্নয়নে শামীম ওসমানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক প্রসঙ্গে প্রশ্ন রাখলে তিনি দাবি করেন নারায়ণগঞ্জে কোনো রাজনৈতিক সংকট নেই। রাজনৈতিক সংকট বলে আমি মনে করি না নারায়ণগঞ্জে এরকম কোনো কথা আছে এবং একটা বড় দলের মধ্যে কম বেশি সমস্যা থাকতেই পারে। সিটি কর্পোরেশন স্বায়ত্তশাসিত একটি প্রশাসন এবং স্বায়ত্তশাসিত অর্গানাইজেশনের মধ্যে ওইখানে অন্যের কারো স্থান নাই। জনগণ হিসেবে উনি যে উপদেশ দিবেন মানার চেষ্টা করব, কাজ করার চেষ্টা করব, সেই কাজটি যদি সঠিক হয়। নগরীর 50 বছরের উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী সিটি কর্পোরেশন কাজ করবে বলেও দৃঢ় অঙ্গীকার করেন মেয়র আইভী। সিটি কর্পোরেশনকে সহযোগিতা করতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গত কয়েক বছর ধরে ক্রমেই গতিশীল হচ্ছে অর্থনীতির মহাসড়কে বাংলাদেশের অগ্রযাত্রা। টানা দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর গত 3 বছরে সে ধারাবাহিকতা ত্বরান্বিত হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশে দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা না গেলে অনেক ক্ষেত্রে ব্যাহত হবে অগ্রগতি। এহসান জুয়েলের রিপোর্ট। এক সময়ের উন্নয়নশীল দেশের তকমা থেকে বেরিয়ে বাংলাদেশ হাঁটছে মধ্যম আয়ের পথে। মানুষ এখন স্বপ্ন দেখতে জানে বলেই এদেশে হচ্ছে নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প। অর্থনৈতিক প্রবৃদ্ধি 6% ছাড়িয়েছে বেশ আগেই। ইতিবাচক পরিবর্তন এসেছে গ্রামীণ অর্থনীতিতে। কৃষিতে অধিক ভর্তুকি, রপ্তানি শিল্পকে উৎসাহ দেয়া সহ বিকাশ ঘটেছে তথ্য প্রযুক্তি খাতেও। সরকারের বর্তমান নীতি ও কৌশলের কারণেই মানুষ আত্মবিশ্বাসী হয়ে উঠছে বলে মনে করছেন বিশিষ্টজনরা। আশাবাদ কখন মানুষের মধ্যে আসে? যখন তারা দেখে যে তাদের বর্তমান অবস্থা আগের থেকে ভালো হয়েছে এবং ভবিষ্যতে আরো সুন্দর হওয়ার সম্ভাবনা আছে। 3 বছর আমাদের দেশের অর্থনীতি, আমাদের সমাজনীতি ইত্যাদিতে ব্যাপক পরিবর্তন হচ্ছে। বিদেশ নীতির ক্ষেত্রেও আমরা ভালো অবস্থানে আছি। বাংলাদেশ এখন বিশ্বে একটা মোটামুটি সমীহ জায়গা নিয়ে একটি নাম। গরিব মানুষরা এগিয়ে আসছে, শ্রমিকরা এগিয়ে আসছে
এবং এটা কেন আসতে পারছে, একটা তো হচ্ছে তাদের অবস্থা, আরেকটা হচ্ছে যে নীতিটা ঠিক আছে। অর্থনীতিবিদরা বলছেন বড় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এখনো নানা প্রতিবন্ধকতা রয়েছে। এছাড়া দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য প্রয়োজন স্থায়ী রাজনৈতিক সমাধান। গত 3 বছর সামাজিক সুস্থিরতা আমাদের ছিল, এটিও আমরা আশা করি আগামীতে থাকবে। রাজনৈতিক সুস্থিরতাটা আমরা চাই, তবে এই রাজনৈতিক সুস্থিরতা যেন সবগুলি দলকে নিষ্ক্রিয় করার মাধ্যমে না হয়। বিনিয়োগ ওইভাবে বাড়েনি স্থিতিশীল থাকা সত্ত্বেও, তার কারণ যারা বিনিয়োগ করেন তারা 1 বছরের অবস্থা দিয়ে সিদ্ধান্ত নেন না, তারা ভবিষ্যতেরও চিন্তা করেন কি করতে পারে। বিশ্লেষকরা বলছেন সরকার দেশের সার্বিক উন্নতির বিষয়ে যে নীতি এবং কৌশল নিচ্ছে তা ইতিবাচক হলেও তার বাস্তবায়নের ব্যাপারে চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে পারলেই আসবে কাঙ্ক্ষিত সুফল। বাংলাদেশ এখন হাঁটছে 2025 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে। তবে দেশে এখনো 4 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছেন, যাদের মধ্যে 2 কোটি মানুষ অতি দরিদ্র। বিপুল সংখ্যক এই জনগোষ্ঠীকে মানব সম্পদে রূপান্তর করা গেলে এবং দীর্ঘস্থায়ী বিনিয়োগের একটি স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা গেলে তবেই অর্জন করা সম্ভব হবে অদম্য বাংলাদেশ। হিসানজল, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা নির্ভর না হয়ে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াকে একটি আইনি কাঠামোর মধ্যে আনতে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে এ প্রস্তাব দেয় দলটি। নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসে সিপিবির 9 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকে দলের পক্ষ থেকে নির্বাচন কমিশন গঠন বিষয়ে 7টি প্রস্তাব তুলে ধরা হয়। প্রস্তাবে নির্বাচনকালীন সরকারকে ক্ষমতাকে সংকুচিত করার বিধান রেখে সংবিধান সংশোধনের প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে যুদ্ধাপরাধী বা তাদের সন্তানরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ারও প্রস্তাব দেয় সিপিবি। সংলাপ শেষে দলের প্রস্তাবগুলো নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে বলতে হবে যে নির্বাচনকালীন সরকার তার ক্ষমতাটা সীমাবদ্ধ করে অল্প কতগুলো যেগুলো রেগুলার কাজ এইগুলোর ভেতরে সীমাবদ্ধ থাকতে হবে। যেসব সাংবিধানিক সংস্থা আছে তাদের সঙ্গে রাষ্ট্রপতি মনোনীত 2 জন দল নিরপেক্ষ বিশিষ্ট ব্যক্তি এদেরকে নিয়ে সার্চ কমিটি হতে পারে। সার্চ কমিটি যদি করা হয় তাহলে রাজনৈতিক দলের কাছ থেকে নির্বাচন কমিশনে কাদেরকে মনোনীত করতে হবে এই নাম সংগ্রহ করা একেবারেই অনুচিত। নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখার মাধ্যমে বিএনপি নতুন চক্রান্তের জাল সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। গণতন্ত্রের নামে যুদ্ধাপরাধীদের বাঁচানোর উদ্দেশ্যে বেগম জিয়া আগুন সন্ত্রাস জ্বালিয়ে দেশে জঙ্গিবাদ বিস্তারের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। নির্বাচনকে সামনে রেখে উনি অনির্দিষ্ট, অস্পষ্ট, অসাংবিধানিক তথাকথিত নির্বাচনকালীন সহায়ক সরকারের একটি প্রস্তাব উত্থাপন করার চেষ্টা করছে। নির্বাচনকে সামনে রেখে আরেকবার বাংলাদেশে এটি সাংবিধানিক সংকট তৈরি করা যায় কিনা সেই ব্যাপারে উনি আবার নতুন চক্রান্তের জাল বিস্তার করা প্রচেষ্টা চালাচ্ছেন। প্রবাসের সময় আরো থাকছে, দ্বিতীয় টি-20তে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে সামর্থ্যের সবটুকু দিতে প্রস্তুত টাইগাররা। প্রতিপক্ষকে ছোটে করে দেখছে না কিউইরা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও আগুনের ঘটনার মূল সন্দেহভাজন হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁকিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে রাজধানীর ভাটারা এলাকা থেকে আঁকিকে গ্রেফতার করা হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া ডিবি পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। নাসিরনগরে হামলার ঘটনার কয়েকদিন পর থেকে আঁকি পলাতক ছিলেন। গত 30 অক্টোবর ফেসবুকে ইসলাম অবমাননাকর ছবি পোস্ট দেয়ায় নাসিরনগরে 8টি হিন্দু পাড়ায় হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় 10টি মন্দির ও শতাধিক বাড়িঘর। এ হামলায় আঁকির সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। এসব ঘটনায় 8 মামলায় অজ্ঞাত কয়েক হাজার জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে শতাধিক জনকে। ইতিমধ্যে যে সমস্ত আসামি গ্রেফতার করেছি সেই সমস্ত আসামিদের অনেকেরই জবানবন্দিতে আঁকির নাম চলে এসেছে।
যে সে বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে গাড়ি সরবরাহ করে লোক জমায়েত করেছে এবং লোকজনকে নাসিরনগরে প্রেরণ করেছে। তার কি অবস্থান ছিল বিষয়গুলি সহ আরো বিভিন্ন বিষয় আসয় তদন্তের স্বার্থে আরো অনেক কিছু জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, যে জন্য আমরা রিমান্ড চাইব। খুলনায় পিকনিকের একটি বাস খাদে পড়ে ব্যাংক কর্মকর্তা সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 14 জন। তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে রূপসা উপজেলার জাবুসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় সাতক্ষীরা থেকে অর্ধশত যাত্রী নিয়ে পিকনিকের বাসটি কুয়াকাটায় যাচ্ছিল। এক পর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কালীগঞ্জ রূপালী ব্যাংকের ম্যানেজার জহিরুল ইসলাম এবং রোকনুজ্জামান নামে 2 জন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেলে পাঠায়। আওয়াজ শুনে আমি দৌড়ে আসছি, এসে দেখি আমাদের লোকজন ছেলেপেলে সবাই উদ্ধার করতেছে। তার সাথে সাথে আমিও নামলাম। আমি নামিয়ে দেখি সবাই টানাটানি করছে, ওই করছে। পরবর্তী আমাদের একটা গাড়ি নিয়ে আসলো, ওই যে টানের গাড়ি, ওইটা টানে উঠালো। 2 জনের ডেড বডি পাওয়া গেছে আর 6 জন আছে যারা ইনজিওর্ড, আহত। এরা মোটামুটি 250 বেডে আছে এবং লাশও 250 বেডে আছে। সৌদি আরবের মক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বাংলাদেশি শরীফুল ইসলামের গ্রামের বাড়ি টাঙ্গাইলে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন ও এলাকাবাসী জানায় ভাগ্যের চাকা ঘোরাতে 2016 সালে সৌদি আরবে পাড়ি জমান সদর উপজেলার আলোকদিয়া গ্রামের শরীফুল ইসলাম। গত 29 ডিসেম্বর রাতে সৌদি আরবের মক্কায় সিডর কোম্পানির শ্রমিক ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শরীফুল সহ 5 বাংলাদেশি নিহত হন। এ খবরে নিহতের গ্রামের বাড়ি আলোকদিয়া গ্রামে চলছে মাতম। নিহত শরীফুল ইসলামের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। ভাই কামাই করবার গেছে, তাই জানি ঋণগ্রস্ত করে দিছি। সরকারের কাছে একটাই আবেদন, আমার মাই অনেক কষ্ট করে আমার ভাইকে দূরে পাঠাইছিল বিদেশে। আমার ভাইয়ের লাশ চাই। তার ক্ষতিগ্রস্ততা সে একটু চেষ্টা করে, এই আমার দাবি সরকারের কাছে। এই দরিদ্র পরিবারকে যেন যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়, এ ব্যাপারে আমি টাঙ্গাইল জেলা প্রশাসনের মাধ্যমে সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি উদ্যোগ গ্রহণ করব। মৃত দেহগুলো যত তাড়াতাড়ি আনা যায় এবং তাদেরকে আমাদের তরফ থেকে, সরকারের তরফ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা দেওয়া সম্ভব সেটা আমরা খুব দ্রুতভাবে সেটা তাদের কাছে দিব। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষে 8 জন আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে শ্রীমঙ্গলে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মালিক শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোড এলাকায় ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ি পার্কিং নিয়ে বিজিবির এক সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগে পরিবহন ও ব্যবসায়ীদের ওপর হামলা চালায় বিজিবি। এ সময় শ্রমিক ও ব্যবসায়ীরা তাদের ওপর পাল্টা হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় বিজিবি। এ সময় বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ করেন ব্যবসায়ীরা। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। আমরা দেখি বিজেপি কর্তৃক বিভিন্ন দোকানপাটে আক্রমণ করা হচ্ছে, মানুষের গাড়ি ঘোড়া ভাঙচুর করা হচ্ছে, এমনকি তাদেরকে ফায়ার করা হচ্ছে। আমার ওয়াইটার ট্যাঙ্গো বাড়ি মারছে, ক্লাসমেট 2 জনে মারছে, কাস্টমাররা মারছে, মারার পরে ফ্রিজ ভাঙছে, প্লেট সম্পূর্ণ ভাঙছে, কাঁচটা সম্পূর্ণ ভাঙছে। 3 দিন পর বৃহস্পতিবারও গুলশানের ডিএনসিসি মার্কেটের ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হয়। তবে বর্তমান পরিস্থিতিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তদন্তের স্বার্থে মার্কেটের 36টি সিসিটিভির ফুটেজ সরবরাহ করেছেন ব্যবসায়ীরা। একটি স্বার্থান্বেষী মহল আগুনের ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের। বৃহস্পতিবার সকাল থেকে সিটি কর্পোরেশনের উদ্যোগে গুলশানের ডিএনসিসি মার্কেটের ভেতরে প্রবেশের জন্য পেছনের অংশ ভাঙা শুরু হয়। তবে এদিনও মার্কেটের বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নানা ধরনের রাসায়নিক দ্রব্য থাকায় আগুন নেভাতে সময় লাগছে। প্লাস্টিক, তারপরে হলো সিনথেটিক আইটেম, এগুলো থেকে কিন্তু ধোঁয়াটা বের হচ্ছে, বাট আগুন স্প্রেড হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে এদিন মার্কেটের ভেতরে দোকান মালিক ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। মার্কেট প্রাঙ্গণে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।
দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে তদন্ত কমিটিকে সব রকমের সহায়তা করা হবে। ইতিমধ্যেই মার্কেটের 36টি সিসি ক্যামেরা ফুটেজ তদন্ত কমিটিকে দেওয়া হয়েছে। ফুটেজটা কিন্তু কালকে আমরা থানায় নিয়ে গেছে, ফুটেজে দেখা যাবে নাশকতা না কিসের থেকে আগুনটা লাগছে। নাশকতা হয়েছে কিনা এটা হলো এক, আর একটা হলো শর্ট সার্কিট অথবা কোনোভাবে ঘরের থেকে রুমের থেকে কোনো আগুন লাগছে কিনা, সেই দিকগুলো আমরা এখন প্রাথমিকভাবে দেখতেছি। ঘটনাস্থল পরিদর্শনে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করার দাবি জানান। কি করে আগুন লাগলো এখন পর্যন্ত আমরা সেটা জানি না। অনেকে বলছেন নাশকতামূলক কর্মকাণ্ড, আমি ঠিক জানি না, সত্যি কথা বলতে পারবো না। তদন্ত কমিটি হয়তো বের করতে পারবে, তখন জানতে পারবো কি ঘটনা ঘটেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে। এখানে কিছু মানুষের অন্য রকমের স্বার্থ জড়িত, স্পষ্ট করে বলতে চাই। যারা কখনো কখনো ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, যত তাড়াতাড়ি পারি যতটুকু সম্ভব এই মার্কেটগুলোকে সুন্দর করে গড়ি এবং এই মার্কেটগুলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন উপকৃত হন। গেল সোমবার রাত 2টার দিকে গুলশানের ডিএনসিসি মার্কেটের দ্বিতীয় তলা থেকে ভয়াবহ এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দীর্ঘ চেষ্টায় মঙ্গলবার রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুন লাগার ঘটনাকে মাথায় রেখে সব মার্কেট কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। বৃহস্পতিবার সকালে রাজধানীর মুক্তাঙ্গনে এক অনুষ্ঠানে এ কথা নিয়ে বক্তব্য রাখেন তিনি। ঢাকা দক্ষিণের মার্কেটগুলোতে যে ধরনের নাশকতা এড়াতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান মেয়র। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি মার্কেট অগ্নিকাণ্ড ঘটেছে, প্রায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনাটা মাথায় রেখে আমরা আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনে যে সমস্ত মার্কেট রয়েছে এই সমস্ত মার্কেটগুলোকে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবার জন্য অনুরোধ করেছি, যাতে তারা যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকে। সেই সাথে সাথে প্রত্যেকটি মার্কেটে অগ্নি নির্বাপক যে যন্ত্রগুলো রয়েছে সেই যন্ত্রগুলোকে আপনারা স্থাপন করার জন্য বাধ্যতামূলক করার একটা নির্দেশনা আমরা ইতিমধ্যে দিয়েছি। এবার প্রবাসের খবর। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। বিভিন্ন বিষয়ে দেশ দুটি একযোগে কাজ করবে বলেও জানান তিনি। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ মিশনের সাংবাদিকদের সঙ্গে এক প্রীতি সভায় মাসুদ বিন মোমেন জানান, সংস্থার নবনিযুক্ত মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে। দায়িত্ব বুঝে নেয়ার ব্যস্ততা শেষে তার পক্ষ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য মিলবে। গুতেরেস দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন সমস্যার পাশাপাশি রোহিঙ্গা বিষয়ে স্থায়ী সমাধান চান বলেও জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা একটা কন্টিনিউটি বা ধারাবাহিকতা থাকবে, তবে বহুপাক্ষিক আপনার যে ডিপ্লোম্যাসি আছে বা মাল্টিল্যাটারাল ডিপ্লোম্যাসিতে বা ইউএনএ বা অন্যান্য ইস্যুতে এটার একটা প্রভাব পড়তেই পারে। জাতিসংঘে যেহেতু একটা রোহিঙ্গা বিষয়ক মায়ানমারের বিষয়ক একজন স্পেশাল এনভয় ছিলেন, পরবর্তীতে এটা যে স্পেশাল এখানে একটা পলিটিক্যাল অফিস আছে রাজনৈতিক বিষয়গুলো দেখার জন্য, তারা এখন এই বিষয়গুলো দেখবেন। সুতরাং তাদের সাথেও আমাদের যোগাযোগ আছে। 29শে ডিসেম্বরের মিটিং হয়েছিল, সেখানে আমরা এক্সপার্ট লেভেলে সেটাতে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং পরবর্তীতে 11ই জানুয়ারি আরেকটি মিটিং আছে। এবং আপনারা হয়তো জানেন যে 19শে জানুয়ারি কুয়ালালামপুরে মালয়েশিয়া একটি এক্সট্রাঅর্ডিনারি সেশন ডেকেছে এই বিষয়টার উপর আলোচনা করার জন্য। আমরা চাই এটার একটা শান্তিপূর্ণ সমাধান। আমরা চাই যে সাম্প্রতিক সময়ে আপনারা জানেন প্রায় 50,000 অনুপ্রবেশ করেছে, যদিও আমাদের বর্ডারে আমরা সেভাবে অবাধ যাতায়াত আমরা বন্ধ রেখেছি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। তারা দুজনই বাংলাদেশি বংশোদ্ভূত। গুরুতর আহত হয়েছেন বাবা। তিনি ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া ডাটা গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ এমদাদ। ফ্লোরিডার জ্যাকসনভিলে তাদের বহনকারী গাড়িটিকে পেছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে 3 জনকে হাসপাতালে নেওয়া হলে এমদাদের স্ত্রী ও ছেলেকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আঘাতপ্রাপ্ত এমদাদও কোমায় আছেন। তারা কোন জেলার বাসিন্দা সে বিষয়ে জানা যায়নি, তবে তারা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের আত্মীয় বলে জানা গেছে।
সেবার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে নতুন ঠিকানায় প্রশাসনিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার সকালে দূতাবাসের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম। এ সময় উপরাষ্ট্রদূত ফয়সাল আহমেদ, শ্রম কাউন্সিলর সাইদুল ইসলাম, প্রথম সচিব MSK শাহীন, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মশিউর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী এবং কমিউনিটি নেতৃবৃন্দ। দূতাবাসে আগতদের আরও বড় পরিসরে সেবা নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতিতে টিকিট সেবার মান বাড়ানো হয়েছে বলে জানান শ্রম কাউন্সিলর সাইদুল ইসলাম, দূতাবাসের প্রথম সচিব MSK শাহীন। তারা আরও জানান, শ্রমিকদের নতুন পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি কমাতে দূরের প্রদেশগুলোতে মোবাইল ক্যাম্পিংয়ের মাধ্যমে পাসপোর্টের আবেদন ও ডেলিভারির ব্যবস্থা নেওয়া হয়েছে। তার জন্য সেবা দেওয়ার নির্ধারণ করে দেওয়া আছে। ফলে ভিসা প্রার্থীরা যখন আসবে, আসার শুরুতেই প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকে ভুল থাকার কথা স্বীকার করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে খামারগাঁইতে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। প্রাথমিকে একটা বই, একটা অনুশীলন খাতা, কোনোটাতে 2টা বই, কোনোটাতে 3টা বই। আমাদের বইয়ের বোঝা নয়, বইয়ের বোঝা কিন্ডারগার্টেন কিংবা অন্যান্য জায়গায়, তারাও প্রাথমিকেই পড়ে। সেই বিষয়টা নিয়ে সরকারের ভাবনা আছে। আমরা বলে দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, কোনো ক্লাসে বইয়ের আধিক্য যেন না থাকে, বইয়ের ভুল যা আছে সব সংশোধন করে ফেলানো হবে। আমরা ব্যবস্থা নিচ্ছি এবং 17 সালের মধ্যে কোনো জরাজীর্ণ থাকবে না ইনশাআল্লাহ। দেশের বাইরের খবর। ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভের সময় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের অন্তত 30 সদস্যকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। এ ঘটনায় তৃণমূলের নারী এমপিদের গায়ে পুলিশ সদস্যরা হাত দিয়ে অশোভন আচরণ করেছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাউথ ব্লক চত্বরে ঢুকে বিক্ষোভ করে তৃণমূলের এমপিরা। এ সময় তারা মোদি বিরোধী নানা স্লোগান দিতে থাকে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর দফতরে যাতে ঢুকতে না পারে সেজন্য দ্রুত ছুটে যায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তির পর তৃণমূল সাংসদদের আটক করে মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয়। এর আগে বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করতে গেলে পুলিশ তাদের আটক করে। গেল মঙ্গলবার তৃণমূলের সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রোজ ভ্যালি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI। এরই প্রতিবাদে বিক্ষোভ করে আসছে তৃণমূলের এমপিরা। সিরিয়ার পশ্চিম উপকূলীয় লাতাকিয়া প্রদেশে গাড়ি বোমা হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। উদ্ধারকারীরা জানিয়েছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখন পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, বৃহস্পতিবার লাতাকিয়া প্রদেশের জাবলেহ শহরের ব্যস্ততম সড়কে গাড়ি বোমা হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থল ও এর আশপাশের বেশ কিছু গাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। নিহত হয় অন্তত 9 জন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও 6 জনের মৃত্যু হয়। ধ্বংসস্তূপ সরাতে ও হতাহতদের উদ্ধারে কাজ চলছে। নিউজিল্যান্ড বাংলাদেশ T20 সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় T20-তে আজ স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত টাইগাররা। তবে এজন্য 3 বিভাগেই টাইগারদের জ্বলে উঠতে হবে বলে মত সাব্বির রহমানের। অন্যদিকে টাইগারদের বিপক্ষে টানা জয়ের পরও প্রতিপক্ষকে ছোট করে দেখছেন না কিউই পেসার ট্রেন্ট বোল্ট। মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ সময় সকাল 8টায় শুরু হবে ম্যাচটি। নিউজিল্যান্ড থেকে মুস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় আরও জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। একটি জয় যেন দূরের বাতিঘর হয়ে আছে বাংলাদেশ ক্রিকেট দলের কাছে। জয় না পাবার আক্ষেপ তাড়িয়ে বেড়াচ্ছে পুরো দলকে। ব্যাটিং ব্যর্থতার কারণে কয়েকবার জয়ের কাছে গিয়েও জয় উৎসব করা হয়নি। তাই কিনা মাঙ্গানুইতে এসে হাতুরু সিং এর শিষ্যরা বেশ মনোযোগী ব্যাটের সাথে সন্ধি করতে। এবার মাঙ্গানুইতে ভিন্ন গল্প রচনা করার সংকল্প জয়ের ক্ষুধায় আহত বাঘের মতো হয়ে থাকা এই হার্ড হিটার ব্যাটসম্যানের। আসলে T20 ম্যাচ যেটা ফুল টাচ বল আউট যেটা আমি অ্যাকসেপ্ট করি না যে ফুল টাচ বলটা আমাকে ডাইরেক্টলি করবে। আসলে আমি হয়তো আনসারলি খেলে ফেলছি, এটা আমার ব্যর্থতা ছিল। বাট আমি শুরু করছি ভালো, এটা ফিনিশ করতে হবে, এই জন্য আমি কাজ করছি, নিজে থেকে মেন্টালি কাজ করতেছি। ইনশাআল্লাহ নেক্সট ম্যাচগুলো ভালো খেলার চেষ্টা করব। মাঙ্গানুইয়ের বে ওভালের উইকেট
দর্শনের পর ব্যাটিং সহায়ক মনে হলেও হয়তো এবারও কিউইদের পেস ব্যাটারি থাকবে বিদ্যুৎ গতির মতোই, কারণ একাদশে ফিরছেন ইনসুইং ও আউটসুইং এর রাজা ট্রেন্ট বোল্ট। বাংলাদেশ এখনো দুর্দান্ত দল, ওদের বোলিং অ্যাটাক দারুণ। বাংলাদেশ এখন পর্যন্ত কোনো জয় পায়নি বলেই ওদের মাঝে জয়ের ক্ষুধাটা কাজ করছে বেশি, তাই আমরা সতর্ক। নিউজিল্যান্ডের সামনে যখন সিরিজ জয়ের হাতছানি, তখন সিরিজ বাঁচাতে বাংলাদেশের থিম সং টিম বাংলাদেশ হয়ে খেলো সবাই। আমরা ভালো খেলতে পারছি না তার মানে যে আমরা ভালো খেলতে পারবো না, অবশ্যই আমরা ভালো খেলতে পারবো। নেক্সট দুটো ম্যাচ আমাদের খুব ফোকাস করতেছি ইনশাল্লাহ, যে এখানে আমরা দুটো ম্যাচ জিততে পারি কিনা এখানে। আর আমরা খুবই কষ্ট যাচ্ছি যে আমরা সব টিম ম্যানেজমেন্ট বা টিম প্লেয়ার সবাই খুবই এগ্রি যে আমরা সবাই টিম হয়ে খেলার জন্য। ইন্ডিভিজুয়াল পারফর্ম হয়েছে অনেক কটাই, বাট টিম পারফর্ম হচ্ছে না, বাট আমরা চেষ্টা করছি ভালো খেলার জন্য। অনুশীলনে ব্যাট ভেঙেছে নুরুল হাসান সোহানের, কিন্তু টাইগারদের জয়হীন ভাঙ্গা কপাল কি জোড়া লাগবে এবার? স্থানীয় মারুই আদিবাসীরা বিশ্বাস করেন এখানে যারা আসেন তাদের ভাগ্য খুলে যায়। ভাগ্য তো আগের থেকেই সুপ্রসন্ন স্বাগতিক নিউজিল্যান্ডের। এবার কি ভাগ্য খুলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের, নাকি টি-20 সিরিজ খুঁয়ে তাদের আক্ষেপটা নিয়ে যাবে ওই পাহাড়ের টিলায়? মাঙ্গানুইয়ের বেওভাল থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। সাফ নারী চ্যাম্পিয়নশিপ শেষে দেশে ফিরেছে আসরের রানার্স আপ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। 2010 সাল থেকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। এর মধ্যে দুবার সেমিফাইনাল খেললেও একবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল লাল সবুজের দলকে। তবে অন্য সব আসরের তুলনায় এবারের আসরটা স্মরণীয় হয়ে থাকবে সাবিনাদের কাছে। ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ওঠার গৌরব অর্জন করে তারা। ফাইনালে ভারতের কাছে 3-1 গোলে হারলেও নারীদের সাফল্য আলো ফিরিয়েছে দেশের জীর্ণ ফুটবলে। এবছর সেপ্টেম্বরে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব 16 নারী ফুটবলের মূল পর্বেও এ সাফল্য ধরে রাখতে চায় সাবিনারা। আসর শেষে দেশে ফিরে এমনটি জানিয়েছেন তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বর্তমান সরকারের 3 বছর পূর্তিতে সারা দেশে আওয়ামী লীগের গণতন্ত্র রক্ষা দিবস পালন। নাশকতাকারীদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারি। পাঁচই জানুয়ারির কর্মসূচি ঘিরে বরিশালে বিএনপি কার্যালয়ে হামলা, সরকারি দলকে দায়ী করল বিএনপি। আওয়ামী লীগ বলছে অভ্যন্তরীণ কোন্দল। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন চতুর্থবারের মতো পেছালো, পরবর্তী তারিখ 12ই জানুয়ারি। পরিকল্পিতভাবে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের প্রতি পরামর্শ প্রধানমন্ত্রীর, বললেন শিল্পাঞ্চল গড়ে তোলার পাশাপাশি রক্ষা করতে হবে কৃষি জমি। এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন হরিপুর ইউপি চেয়ারম্যান আখি গ্রেফতার। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 162 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।